নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমেশ বন্দ্যোপাধ্যায়। আজ যে বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ব্রেনলেস ইউজ অফ অ্যান্টিবায়োটিক। এই শব্দটা চিকিৎসকেরা বলছেন কেন, কাদেরকে? আচ্ছা, ধরুন এরকম অনেকেরই হয়, কিছু জ্বর হয়েছে, পেট খারাপ হয়েছে, চলে গেলাম ওষুধের দোকানে, আর সেখান থেকে যে ওষুধ দিল সেই ওষুধই খেয়ে ফেললাম। দুদিন খাওয়ার পরে তারপরেই সেই ওষুধটা বন্ধ করে দিলাম, কারণ উপসর্গ তো চলে গেছে। আমরা ভাবলাম কিছুই হলো না। না, হলো। যেটা হলো সেটা কিন্তু ওই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সেই রকম একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হলো। এবং সেই সমস্যাটা কিন্তু সাংঘাতিক সমস্যা। এই নিয়ে চিন্তিত আইসিএমআর, অর্থাৎ প্রধানমন্ত্রী স্বয়ং নিজে কোট করেছেন সেরকম কথা। আগামী ভবিষ্যতে সারা বিশ্ব জুড়ে মিনিটে ৩ জন করে মানুষ কিন্তু এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। আর সেই বিষয়ে আমাদের সাথে যে চিকিৎসক রয়েছেন তিনি কি বলছেন সেটাই জেনে নেব। ডাক্তারবাবু, এই অ্যান্টিবায়োটিক নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের কি কোনো জায়গা রয়েছে? আর আমরা এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এই শব্দটার অর্থ কি? অ্যান্টিবায়োটিক বিষয়টা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু ব্যাপার নেই। শরীরের মধ্যে যদি কোনো রোগের মানে সংক্রমণ হয়, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস কিছু সংক্রমণ হয়, তার বিরুদ্ধে আমরা মোটামুটিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ব্যবহার করে থাকি। এবার শরীরের যেরকম একটা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ব্যাকটেরিয়াও তার বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে নিজেকে ইকুইপড করার জন্য ক্রমাগতভাবে নিজের মডিফিকেশন করার মাধ্যমে সে অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে নিজেকে প্রতিরোধ ক্ষমতাযুক্ত করে গড়ে তোলে আর কি। তো সেটার জন্যই পরবর্তীকালে যেটা দেখা যায়, একই ব্যাকটেরিয়া ওই একই অ্যান্টিবায়োটিকে মানে আর কার্যকরী হচ্ছে না। একই অ্যান্টিবায়োটিক ওই একই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কার্যকরী হচ্ছে না, রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটাই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, খুব সোজা করে বললে। কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। বিষয়টার ইম্প্যাক্ট কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে হলে কিছু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া উচিত। যেমন আমরা 2025 সালে দাঁড়িয়ে রয়েছি একদম শেষ ভাগে। 2050 সালের মধ্যে অন্তত 39 মিলিয়ন লোক, 39 মিলিয়ন মানুষ এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য মারা যেতে পারেন। সংখ্যাটাকে আরেকটু মডিফাই করে বলি, যে সংখ্যাটা হচ্ছে প্রতি মিনিটে প্রায় 3 জন। শুধুমাত্র ব্যাকটেরিয়া নিজেকে এই অ্যান্টিবায়োটিকগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাযুক্ত করে তুলছে বলে। এবার বিষয়টা হচ্ছে কেন? তার কারণ অপর্যাপ্ত ডোজে এবং অনুপযোগীভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য। কিরকম? ছোট্ট উদাহরণ দিই। আপনার বা আপনার বাচ্চার লুজ মোশন হচ্ছে বা কাশি হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন না, আপনি গেলেন কোথায়? ডাইরেক্ট ওষুধের দোকানের মালিকের কাছে বা ওষুধের দোকানের লোকের কাছে। গিয়ে বললেন, আমার তো এরকম সকাল থেকে 5-7 বার এরকম লুজ মোশন হয়েছে, বা কালকে থেকে বাচ্চার কাশি, কি ওষুধ দেওয়া যায়? সেই সূত্রে ওষুধের দোকান থেকে আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, আপনিও নিয়ে চলে এলেন, এবং দুদিন বাদে যেই একটুখানি মানে সিমটমগুলো থেকে একটু রিলিফ পাওয়া গেল, আপনি অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিলেন। এতে করে কি হলো? অ্যান্টিবায়োটিকটার সাথে ব্যাকটেরিয়ার একটা পরিচয় হয়ে থাকলো, যেই পরিচয়টা কাজে লাগিয়ে ওই অ্যান্টিবায়োটিকটাকে ব্যাকটেরিয়া নিজের ক্ষেত্রে অকার্যকরী করে তুলবে পরবর্তীকালে। এবং সেটার ফল আজ আপনি ভুগবেন না, সেটার ফল আপনি ভুগবেন আপনার পরবর্তী সংক্রমণের ক্ষেত্রে। সেটার ফল আপনার শিশু ভুগবে পরবর্তী সংক্রমণের ক্ষেত্রে। আপনি শুধু নিজেকেই অসুরক্ষিত করে তুলছেন না ব্যাকটেরিয়ার কাছে, আপনার পরবর্তী প্রজন্মকেও অসুরক্ষিত করে তুলছেন। সেক্ষেত্রে উপায়? উপায় হচ্ছে পর্যাপ্ত ডোজে অ্যান্টিবায়োটিক, উপযুক্ত কারণ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের প্রয়োগ, এবং সেটা কোনো ওষুধের দোকানের লোকের পক্ষে সম্ভব না, আপনার পক্ষেও সম্ভব না, বা উইথ ডিউ রেসপেক্ট কোনো হাতুড়ে ডাক্তারবাবুর পক্ষেও সম্ভব নয়। সেটা সম্ভব একজন যথাযথভাবে শিক্ষিত ডাক্তারের পক্ষে। সুতরাং যদি এমন কোনো রকম সংক্রমণের কিছু মনে করছেন বা শারীরিক অসুস্থতা বোধ করছেন,
ডাক্তারবাবুর পরামর্শ মেনে আহ, ওষুধ খান, অ্যান্টিবায়োটিক খান। নিজের সিদ্ধান্তে বা ওষুধের দোকানের লোকের সিদ্ধান্তে অ্যান্টিবায়োটিকটা খাবেন না। আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রীরও একটা আমরা বার্তা শুনতে পাচ্ছি, অর্থাৎ নিউমোনিয়া বা ইউটিআই এর যে অ্যান্টিবায়োটিক সেটা কি কাজ করছে না, সেটাই কি কারণটা যেটা আপনি বলছেন সেটাই? বিষয়টা শুধু নিউমোনিয়া বা ইউটিআই এর নয়। ইনফেকশন মানে সংক্রমণ রক্তে হতে পারে, অন্ত্রে হতে পারে, কিডনিতে হতে পারে, চেস্টে মানে লাংসে হতে পারে, ব্রেনে হতে পারে। যে কোনো ধরনের সংক্রমণের ক্ষেত্রেই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের যে ঘটনা, তার ভিত্তিপ্রস্তরটা এইভাবে অপর্যাপ্ত এবং অনিয়মিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রেই হয়ে থাকে। সেক্ষেত্রে আগামীতে কোনো অ্যান্টিবায়োটিক ডেভেলপমেন্টের কোনো দিকে জোর দেওয়া বা কোনো রকম সচেতনতা? অ্যান্টিবায়োটিক চাইলেই ডেভেলপ করা যায় না। লাস্ট গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে 1984 সালে, ড্যাপ্টোমাইসিন। সেটাও অ্যাপ্রুভাল পেতে পেতে 2003 সাল অবধি গড়িয়েছে। সুতরাং অ্যান্টিবায়োটিক আমি চাইলেই কালকের মধ্যে ডেভেলপ করে ফেলতে পারবো না। আর যদি পারিও, সেটা এক সপ্তাহের মধ্যে রোগীকে দেওয়ার মতো জায়গায় আমি নিয়ে যেতে পারবো না। তো সুতরাং অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াকে প্রতিহত করার জন্য নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাতে থাকা অ্যান্টিবায়োটিকগুলোর পরিমিত ব্যবহার। সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ অ্যান্টিবায়োটিক রোজ রোজ আবিষ্কার হবে না। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি এই যে ব্রেনলেস ইউজ অফ অ্যান্টিবায়োটিক সেটা যাতে বন্ধ হয়? একদমই তাই। ব্রেনলেস ইউজ অফ অ্যান্টিবায়োটিক বন্ধ করতে হলে সবার তরফ থেকে একটা সচেতনতা দরকার। আপনারা সবাই, বিশেষত বাচ্চার বাড়ির লোকেরা, বাচ্চার অভিভাবকেরা, নিজেরা, ওষুধের দোকানের বিক্রেতারা সবাই সচেতন হন। তাহলেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বহুলাংশে প্রতিহত করা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।